ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। পরমাণু বিদ্যুতের যুগে পা দিচ্ছে বাংলাদেশ, কিন্তু সেই যাত্রা কি মসৃণ হবে? এ নিয়ে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। আচ্ছা, সোভিয়েত ইউনিয়নে চেরনোবিলের কথা মনে আছে আপনাদের? এরকমই এক পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের তেজস্ক্রিয়তা ৩৯ বছরেও কাটিয়ে উঠতে পারেনি নগরটি, পারবে না আগামী ২০,০০০ বছরেও। তারপরও এমনই একটি স্পর্শকাতর রূপপুর পরমাণু কেন্দ্রে নিয়োগ দেয়া হয়েছে কিছুই না জানা লোকদের, দেয়া হয়েছে পদোন্নতি পর্যন্ত। নির্মাতা প্রতিষ্ঠান রোসাটপও বিরক্ত এমন অপকাণ্ডে। নিয়োগপত্রের শর্ত না মেনে কেন তাদের নিয়োগ দেয়া হলো বা কোন প্রক্রিয়ায় তারা নিয়োগ পেলেন তা জানতেই টালিখাতার আজকের বিষয় রূপপুরে জনবল নিয়োগে দুর্নীতি, নিরাপত্তা ঝুঁকি আছে কি, আলোচনা করতে আমাদের সাথে আজকে অনলাইনে যুক্ত আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ডক্টর শামসুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ডক্টর শামসুল আলম, আসলে যে বিষয়টি নিয়ে বলছিলাম যে রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে বিষয়টি আমরা শুরুতেই বলছিলাম যে লোক নিয়োগের বিষয়টি, এখন এই বিষয়টিতে আমরা যাব, কিন্তু তার আগে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে নিরাপত্তার বিষয়টি। একটি বিদ্যুৎ কেন্দ্রে যে পরিমাণ নিরাপত্তা বলয় থাকা দরকার, একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তার থেকে বাড়তি নিরাপত্তা থাকা জরুরি নাকি? সাধারণ বিদ্যুৎ কেন্দ্রের থেকে তো সাধারণ বিদ্যুৎ কেন্দ্রগুলো নিরাপত্তার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার ব্যবস্থার কোনো তুলনাই চলে না। কারণ এই নিরাপত্তাগুলো চুরি ডাকাতির বিষয় নয়। এই নিরাপত্তাগুলো আকাশ, বাতাস, জল, স্থল, ফসিল ফুয়েল কর্তৃক ইমিশন হবে, পানি নষ্ট হবে, বায়ু নষ্ট হবে, মাটি নষ্ট হবে। বিষয়টি তেমন নয়। বিষয়টি মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন। যদি দুর্ঘটনা ঘটে তাহলে তো আপনি যে উদাহরণটা দিলেন, এরকম ভয়াবহ বিভীষিকাম পরিস্থিতির শিকার হতে হয় গোটা সভ্যতাকে, গোটা এলাকাকে, রিজিয়ন টু রিজিয়ন সরকার হয়ে যায়। সেই রকম একটা ঝুঁকির মধ্যে জনবহুল দেশে এরকম একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার বিষয়টি নিয়ে আসলেই দেশবাসী আতঙ্কগ্রস্ত ছিল। তারপরে সরকার ঝুঁকি নিয়েছে জ্বালানি সংকট বা জ্বালানি নিরাপত্তার অজুহাতে, কিন্তু যেহেতু এটা হয়ে গেছে, এর হাত থেকে এখন রক্ষা পেতে হলে নিরাপত্তা ব্যবস্থা। ডক্টর শামসুল আলম, এখানে আমি একটু যদি বলি যে এই বিষয়টি নিয়ে আমরা যাব কিভাবে আমরা রক্ষা পেতে পারি, কিন্তু আপনি যে বিষয়টি আসলে বলছিলেন যে একটি বিদ্যুৎ কেন্দ্রে যদি কোনো ধরনের দুর্ঘটনাটি ঘটে, কোনো দুর্ঘটনা সংঘটিত হয়, সেই এলাকার মধ্যে হয়তো সেটি হতে পারে, কিন্তু একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিশেষ করে আমি যদি আমাদের দেশের রূপপুর পারমাণবিক কেন্দ্রের কথা বলি, পুরো উত্তরাঞ্চলে মানুষ কিন্তু একটি ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এই সব কিছু নিয়ে আমাদের হবে সে ব্যাপারটি আগাম কোনো মন্তব্য করা সম্ভব নয়। তবে ভয়াবহ হবে সেটা আমাদের বিভিন্ন দেশে দেশে পারমাণবিক দুর্ঘটনার বিষয়টি আমাদেরকে সে কারণে আতঙ্কগ্রস্ত করে। তো সে ব্যাপারটি তো সাংঘাতিকভাবে বলাই যায়, ভাবাই যায়। যে কারণে তো বলছিলাম যে দেশের মানুষের বিদ্যুৎ কেন্দ্র তৈরির মুহূর্ত থেকে বা তৈরিতে যখন সরকার উদ্যোগ নিচ্ছিল তখনই আতঙ্কগ্রস্ত হয়েছে, প্রতিবাদ করেছে, আশঙ্কা ব্যক্ত করেছে। এটা তো তখন থেকে ছিল। জি, আমরা আরো আলোচনা করব জনাব শামসুল আলম, কিন্তু আমাদের সহকর্মীর করা একটি প্রতিবেদন আমরা দেখে আসছি। দর্শক, আমরা আমাদের অতিথির কাছে যাব, আরো আলোচনা করব, কিন্তু এই বিষয়টি নিয়ে আমাদের সহকর্মী ইউসুফ রানার করা একটি প্রতিবেদন চলুন দেখে আসি। 1986 সালের এপ্রিলে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনের ছোট্ট শহর চেরনোবিলে ঘটে পারমাণবিক শক্তির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা, যা মনে করিয়ে দেয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার প্রয়োজনীয়তা। পাবনার রূপপুরে মাথা উঁচু করে জানান দিচ্ছে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অস্তিত্ব, কিন্তু এ স্থাপনার আড়ালে রয়েছে ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি। অযোগ্যদের দিয়ে পরিচালিত হচ্ছে স্পর্শকাতর এই বিদ্যুৎ কেন্দ্রটি, আর এই অভিযোগ তুলেছে খোদ নির্মাতা রাশিয়ান প্রতিষ্ঠান রোসাটম।
কেন্দ্রটিতে বর্তমানে ভারপ্রাপ্ত চিফ সুপারিনটেনডেন্ট হিসেবে কাজ করছেন মুশফিকা আহমেদ, আর তাকে নিয়েই আপত্তি রোসাটমের। ডিবিসির অনুসন্ধানে মিলেছে মুশফিকার নিয়োগ প্রক্রিয়ার ভয়াবহ অনিয়মের চিত্র। 2019 সালে কেমিক্যাল অ্যান্ড রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট ব্যবস্থাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রূপপুর ব্যবস্থাপনায় গঠিত নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড। ওই পদের জন্য পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা অথবা রেডিয়েশন মনিটরিংয়ে 2 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়, কিন্তু অদৃশ্য ক্ষমতা বলে ঢাকার মিরপুরের ডেল্টা হাসপাতালে কর্মরত মুশফিকা নিয়োগ পান কোনো অভিজ্ঞতা ছাড়াই। অভিজ্ঞতা না থাকলে কি হবে? মুশফিকার একজন অতিরিক্ত সচিব দুলাভাই আছেন, যিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পারমাণবিক শক্তি উইংয়ে কর্মরত মইনুল ইসলাম তিতাস। দুলাভাই তিতাস ওই নিয়োগ কমিটির সদস্য ছিলেন। স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ পাওয়া অযোগ্য মুশফিকায় পরে হন ভারপ্রাপ্ত চিফ সুপারিনটেনডেন্ট। তাতেই বেঁকে বসেছে রোসাটম। তাকে নিয়োগের বিষয়ে এনপিসিবিএল এর চিঠির জবাবে রোসাটম বলছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তায় চিফ সুপারিনটেনডেন্ট পদটি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য তাত্ত্বিক জ্ঞান ও প্রশিক্ষণ জরুরি। প্রয়োজন কিছু সুনির্দিষ্ট দক্ষতা, যা অর্জনে অন্তত 1 বছর প্রশিক্ষণ নিতে হয়। এ কারণে মুশফিকার নিয়োগের বৈধতা দেয়নি রোসাটম। অথচ রহস্যজনক কারণে তাকেই যোগ্য মনে করেন প্রকল্প পরিচালক। কোম্পানির লোক নিয়োগ দিয়ে প্রকল্প দেয়, প্রকল্পের কাজ করাই। আমার কাছে অযোগ্য মনে হয় না, আমি কাজ চালাতে পারতেছি। এ বিষয়ে কথা বলতে নারাজ মুশফিকা। আমি আসলে এটা নিয়ে কথা বলতে আগ্রহী না। আপনারা অর্গানাইজেশনের সাথে কথা বলেন, আমি কিভাবে এখানে জয়েন করেছি। মইনুল ইসলাম তিতাস আত্মীয় হয়? কত গুণ হয়েছেন? শুধু মুশফিকাই নন, রূপপুরে 2019 ও 2023 সালের নিয়োগে দুর্নীতি আর জালিয়াতির তথ্য মিলেছে। 2019 সালের 7 জানুয়ারি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক, উপব্যবস্থাপক ও ঊর্ধ্বতন সহকারী ব্যবস্থাপক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তখন মেকানিক্যাল বিভাগের ঊর্ধ্বতন সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ পান রবিউল আলম। আবেদনে ওই পদের জন্য বিদ্যুৎ কেন্দ্র ও পারমাণবিক স্থাপনায় 3 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়, যা রবিউলের নেই। যদিও আবেদনে তিনি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডে 3 বছরের চাকরির অভিজ্ঞতা উল্লেখ করেন। তিনি কখনোই সেই প্রতিষ্ঠানে চাকরি করেননি। ওই সময় রবিউল আলম ছিলেন ঠাকুরগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর। জনাব রবিউল আলম খণ্ডকালীন ইনস্ট্রাক্টর RSC 20-10-2019 তারিখে চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদনপত্র দাখিল করেন। আমাদের এখানে অনেক কিছু চলতেছে, আপনারা জানেন না, আমাদের ফাঁসানোর জন্য অনেক কিছু করা হচ্ছে। জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া সহকারী ব্যবস্থাপক রবিউল আলম পদোন্নতি পেয়ে এখন উপব্যবস্থাপক। একই সময়ে ব্যবস্থাপক পদে নিয়োগ পান আল মামুন এবং AKM নাজমুল হাসান। নিয়োগের শর্ত ছিল বিদ্যুৎ কেন্দ্রে 9 বছরের কাজের অভিজ্ঞতা, কিন্তু চাকরির আবেদনের সময় তাদের দুজনের কারোই BSc পাশ করার 9 বছরই পূর্ণ হয়নি। বলতে পারেন অভিজ্ঞতা যদি 4-5 মাস কম থাকে, তারপর জেনে শুনে অ্যাপ্লাই করলেন কেন? এটা হচ্ছে আমার নিজস্ব অ্যাসেসমেন্ট। আমি অ্যাপ্লিকেশন করার পরে আমার অ্যাপ্লিকেশন দেখে ম্যানেজমেন্ট কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে, এটা একান্তই ম্যানেজমেন্ট জানে। 2023-এর 13 মে কেন্দ্রের ভবিষ্যৎ ভৌত সুরক্ষা ব্যবস্থাপনা পরিচালনার জন্য আবেদনের যোগ্যতা চাওয়া হয় সশস্ত্র বাহিনী, পুলিশ বা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে ন্যূনতম 7 বছর চাকরির অভিজ্ঞতা। কিন্তু সেই যোগ্যতা না থাকলেও নিয়োগ পান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করা আবু কায়সার। আমি এই জায়গায় কোনো ছলচাতুরি আশ্রয় বা কিছু নেই নাই, ঠিক আছে? আমার যেটা আমি সেটাই দেখাইছি। এছাড়া সিভিল বিভাগের ব্যবস্থাপক ইরতিয়াজ মাহমুদ, উপব্যবস্থাপক মেরাজ আল মামুন সহ 2019 সালে বেশ কয়েকজন কর্মকর্তা নিয়োগ পান বিজ্ঞপ্তিতে চাওয়া অভিজ্ঞতা ছাড়াই। কর্মপরিবেশের বিঘ্ন করবে, সেফটি কালচারের বিঘ্ন করবে, যাতে প্ল্যান্টের অপারেশন মেইনটেনেন্সের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। 1986 সালের চেরনোবিল দুর্ঘটনায় প্রায় 2 লাখ বর্গ কিলোমিটার এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়, যার তেজস্ক্রিয়তার প্রভাব কাটতে সময় লাগবে অন্তত 20,000 বছর। ইউসুফ রানা, DBC নিউজ, ঢাকা। দর্শক, আমরা একটি প্রতিবেদন দেখছিলাম। প্রতিবেদনটি দেখার পর আমরা এই বিষয়টি নিয়ে আবারও আলোচনায় ফিরছি আমাদের অতিথির কাছে। আপনার কাছে আবারও একটু ফিরতে চাই। এই যে আমরা প্রতিবেদনটি দেখলাম, নানান বিষয় এখানে উঠে আসলো। এখানে মুশফিকা কিংবা রবিউল বা আরও কয়েকজনের নাম আমরা দেখতে পেলাম। তাদের নিয়োগের যে প্রক্রিয়াটি অবলম্বন করা হয়েছিল, শুধু তাই নয়, তাদেরকে পদোন্নতিও দেওয়া হয়েছে। আমার প্রশ্ন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো একটি প্রকল্পে জনবল নিয়োগের ক্ষেত্রে এই যে অনিয়মটা, এটা কতটুকু ঝুঁকি বাড়াতে পারে?
আর ঝুঁকি শতভাগই বাড়াবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই অবস্থাটা, এই যে নিয়োগের লোকবলের কথা বলা হচ্ছে, এখানেই যদি আমরা কেন্দ্রীভূত থাকি তাহলে আমরা বিভ্রান্তির শিকার হব। এই জায়গার থেকে কয়েকটি বিষয় আমাদেরকে ভেবে দেখতে হবে, খতিয়ে দেখতে হবে যে যারা এই নিয়োগ দিয়েছে তারা, এদের কর্মকর্তা বা নিয়োগকারী কর্তৃপক্ষ, অর্থাৎ প্রকল্পটি, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি তারাই সর্বেসর্বা। তাদের যে বিচার বিবেচনা, সেই বিচার বিবেচনার একটি সুনির্দিষ্ট বা সুস্পষ্ট দৃষ্টান্ত আজকের জনবল নিয়োগের দুর্নীতির কিছু আলামত এবং দৃষ্টান্ত। তারা তাহলে কিভাবে এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র চালাচ্ছে, যে এই পরিবর্তিত পরিস্থিতি 1 বছর পার হয়ে গেছে, যে অনিয়ম সব প্রতিষ্ঠানে এরকম ঘটেছে, এখানেও যদি সেই অনিয়মের বলতে পারেন যে ছত্রছায়ায় এসব ঘটে থাকে দলীয় বা রাজনৈতিক বিবেচনায়, আমি ধরে নিলাম সেটা হয়েছে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিতে উপেক্ষিত হবে এবং লালিত হবে, সুরক্ষিত হবে, সেটা ভাবা যায় না। তাহলে পুরা সরকারি ব্যবস্থাটা এখানে, সরকার পরিবর্তন হলেও সরকারি ব্যবস্থাটা এখানে অকার্যকর এবং এই অবস্থা রীতিমতো বহাল আছে। এবং তৃতীয় পক্ষ থেকে, বাইরে থেকে মিডিয়ায় এই খবর পরিবেশিত হচ্ছে, সরকারের বিদ্যুৎ বিভাগ বা রেগুলেটরি কমিশন যারা আছে, অ্যাটমিক এনার্জি কমিশন বা রেগুলেটরি কমিশন বলতে বিআরসি, তাদের কোনো মাথা ব্যথা নেই। অর্থাৎ সমস্ত কর্তৃপক্ষেরই এই অবস্থা জিয়ে রাখার জন্য বা এই অবস্থায় বিদ্যুৎ কেন্দ্র ঝুঁকির মধ্যে থাকার জন্য আমি মনে করি তারা দায়ী। এই লোকগুলোই যদি আজকে না থাকে বা এই অভিযোগ ওঠার কারণেই যদি তাদের জায়গায় অন্য লোক আসে, তারাও এর থেকে যোগ্যতম হবে, সে বেছে নেওয়ার দায় বা আগ্রহ এটা এই কর্তৃপক্ষের আছে বলে আমি মনে করি না। এদের পাশাপাশি আমি মনে করি কর্তৃপক্ষীয় ব্যক্তিবর্গকেও বিচারের আওতায় দাঁড় করানো, কারণ মানুষের জীবন নিয়ে, একটি অঞ্চলের বা পুরা দেশের মানুষের জীবন এবং সম্পদ সবকিছুই ঝুঁকির মধ্যে ফেলতে পারে যে বিদ্যুৎ কেন্দ্র, সেই বিদ্যুৎ কেন্দ্রকে যারা অরক্ষিত রাখে তাদেরকে কখনোই মানে তাদের দোষ বা এই ত্রুটিকে ছোট করে দেখা যায় না। আমি মনে করি যারা জালিয়াতির আশ্রয় নিয়ে এইভাবে নিয়োগ পেয়েছে, যাদেরকে অযোগ্য বলে আমরা অভিহিত করছি এবং যাদের নিয়োগ পাওয়ার জন্য নয়, নিয়োগের আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা ছিল না, তারা নিয়োগ পেয়েছে, তারা যেভাবে এই নিয়োগ পাওয়ার জন্য তাদেরকে আমরা জালিয়াতির অভিযোগে, কারচুপির অভিযোগে, দুর্নীতির অভিযোগে এই নিয়োগ লাভ করার দোষী করতে পারি, যেমন দোষী করতে পারি, তেমনি যারা তাদেরকে নিয়োগ দিয়েছে এবং যারা তাদেরকে নিয়োগ দিয়েছে এই ব্যর্থতার দায়টা আসলে কারে, বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু জনাব শামসুল আলম, তার আগে আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে আসছি। বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজনে ইসলামিক ব্যাংক টালিখাতায় সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়। আজ আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত আছেন, আমরা চলে যাচ্ছি তার কাছে। ডক্টর শামসুল আলম, যে বিষয়টি নিয়ে আসলে কথা বলছিলাম, আপনি বলেছেন যে এই যে নিয়োগ প্রক্রিয়াটি, এটি নিয়ে বিআরসির কোনো মাথা ব্যথা নেই এবং বর্তমানেও সরকার ক্ষমতায় আসার পর, আমরা যদি বলি যে অন্তর্বর্তী সরকার আসার পর 1টি বছর কিন্তু পেরিয়ে গেছে, এই সময়কালটার কথা আমরা না হয় নাই বললাম, কিন্তু এই যে এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে নিয়োগ জালিয়াতি, এই জালিয়াতির ব্যর্থতার দায় আপনি কাকে দিবেন? ব্যর্থতার দায় প্রথমত হচ্ছে, আপনি দেখলেন এই বিদ্যুৎ কেন্দ্রটি আসলে তাদের লাইন মিনিস্ট্রি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এই বিদ্যুৎ কোম্পানি সরকারি মালিকানাধীন কোম্পানি, সেটা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সচিব বা অতিরিক্ত সচিব, এরা হচ্ছে এদের বোর্ড অফ ডাইরেক্টরের চেয়ারম্যান এবং অনেকগুলো ডাইরেক্টর হচ্ছে এদের কর্মকর্তারা। তাদেরই একজন দেখলেন যে জনৈক বিতর্কিত নিয়োগ বা অসাধু উপায়ে নিয়োগ প্রাপ্ত একজন কর্মকর্তার আত্মীয়, এবং সেই আত্মীয়তার সূত্রে আশঙ্কা করা হচ্ছে যে তিনি
এইরকম ধরনের অবৈধ বা অযোগ্য হওয়া সত্ত্বেও নিয়োগ পেয়েছেন। এইসব প্রক্রিয়াগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে ইন্টার মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংঘবদ্ধভাবে এই দুর্নীতিমূলক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যদি জড়িত না থাকতেন, তাহলে এই নিয়োগ দেওয়া মাঠ পর্যায়ের এই সমস্ত পাওয়ার প্ল্যান্টের কর্মকর্তাদের পক্ষে দেওয়া সম্ভব হতো না। সুতরাং সমস্যাটা মন্ত্রণালয়ের পর্যায়ে। এবং অ্যাটমিক এনার্জি কমিশন তাদের যদি রেগুলেটরি কর্তৃপক্ষ হয়, সেটাও তাদের অধস্তন অর্গানাইজেশন, তাদের নিয়ন্ত্রিত অর্গানাইজেশন, তাদের কাছে তারা রেগুলেটর নয়, তারা আসলে অধিদপ্তর। সে প্রতিষ্ঠান আসলে ছোট জগন্নাথ বা অকার্যকর। সুতরাং মুখ্য ভূমিকাটা এক্ষেত্রে পালন করেছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংঘবদ্ধভাবে, এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরাসরি অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা যায় এবং তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নিতে পারে। এবং আসলে এই বিষয়টা নিয়ে আসছিলাম জনাব শামসুল আলম, যে এই যে তারা দুর্নীতির এই যে জালিয়াতির একটি অভিযোগ তাদের বিরুদ্ধে এসেছে, এখন বর্তমানে অন্তর্বর্তী সরকার তো ক্ষমতায় আছেন, তাদের এই মুহূর্তে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? প্রথমত হচ্ছে যে নিয়োগকারী যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই অভিযোগের প্রাথমিকভাবে তথ্য প্রমাণের সত্যতা পাওয়া যাচ্ছে, তাদেরকে ইমিডিয়েটলি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে এই নিয়োগ কমিটিতে যারা ছিলেন, সেই নিয়োগ কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে দুদকের সরকারের তরফ থেকে পাঠানো। থার্ড হচ্ছে, যেহেতু সরকার বলতে মন্ত্রণালয় যেহেতু এই দোষে দোষী, সুতরাং মন্ত্রী পরিষদ থেকে উদ্যোগ নেওয়া উচিত। ফোর্থ হচ্ছে যে ওই মন্ত্রণালয় তখনকার সময় যারা কর্মকর্তা কর্মচারী ছিল তাদের ভিত্তিতে তারা অনেকে হয়তো রিটায়ার করে গেছেন, অনেকে হয়তো অন্য মন্ত্রণালয় আছে, অনেকে হয়তো পদোন্নতি পেয়ে অন্য চাকরি করছেন, তাদের সবাই নামেই দুর্নীতি দমন কমিশনে মামলা হওয়া দরকার। কিন্তু মামলা কে করবে? সরকার নিজেই তো অভিযুক্ত হয়ে বসে আছে। সুতরাং দুর্নীতি দমন কমিশন সুমোটো ভাবে এই যে আজকের এই অনুষ্ঠানে দুদক কর্মকর্তারা বা প্রাতিষ্ঠানিকভাবে দুদক এটা শুনছে, দেখছে, সুতরাং এই দুর্নীতির অভিযোগ দুদক সুমোটো আমলে নিতে পারে, অথবা জনগণের তরফ থেকে এই অভিযোগ দুদকে পাঠাতে পারে, দুদক তা আমলে নিয়ে ব্যবস্থা নিতে পারে। এটাই হচ্ছে মোটামুটি ভাবে এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমাদের তরফ থেকে সুপারিশ বা পরামর্শ। এবং সেক্ষেত্রে যদি এই প্রতিষ্ঠানটার ক্ষেত্রে পদের জন্য যারা বরাদ্দ ছিল তাদের যদি যোগ্য সম্পন্ন না হয়, সেক্ষেত্রে উৎপাদনও ব্যাহত হবে বা তাদের কার্যকলাপও ব্যাহত হবে। তাদের কার্যকলাপ এখনো তো প্ল্যান তো অপারেশনে আসেনি, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে তাদেরকে সরকার এক্ষেত্রে বিকল্প ব্যবস্থা করার বহু উপায় আছে। আউটসোর্সিং এ লোক নিয়োগ করতে পারে, চুক্তিভিত্তিক নিয়োগ করতে পারে, অ্যাডহক নিয়োগের তো প্রভিশন আছেই, 6 মাসের অ্যাডহক নিয়োগ তো যে কোনো সময় দিতে পারে, কাজ চালিয়ে নিতে পারে এবং দ্রুত তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে তাদের চাকরিচ্যুত করে পদ খালি করে দ্রুত নিয়োগে যেতে পারে। এসবগুলো সদিচ্ছা থাকলে এগুলো কোনো প্রতিবন্ধকতা নয়। জি, এবং আমরাও আশা করছি এই ধরনের প্রতিবন্ধকতাগুলো অচিরেই দূর হবে। জনাব শামসুল আলম, আপনাকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। শেষ করছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।